শেষ দফা ভোটের আগে একদিকে যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজকে আসছেন, কলকাতায় তার রোড শো রয়েছে এবং বেশ কয়েকটি সভাও রয়েছে, অন্যদিকে অশান্তির খবরও সামনে আসছে। শেষ দফা ভোটের আগে খাস কলকাতায় আক্রান্ত সিপিএম, গাঙ্গুলি বাগানে এক সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আহত সিপিএম কর্মী বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এবং এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। কথা বলবো আমাদের প্রতিনিধি হিন্দল দের সঙ্গে। হিন্দল, দুজনকে গ্রেফতার করেছে পুলিশ, কি খবর রয়েছে, কি আপডেট? একেবারে দেখো, দুজনকে পাটুলিতলা পুলিশ গ্রেফতার করেছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। গতকালই এই ঘটনা ঘটার পর সৃজন ভট্টাচার্য, যিনি সিপিএম এর প্রার্থী যাদবপুর লোকসভা কেন্দ্রে, তিনি একজনকে হাতে নাতে ধরে ফেলেন এবং অপরজন পাঁচজন তাকেও কিন্তু পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এই দুজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে যেটা পুলিশ তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট করে এদের রাজনৈতিক কোন রকম পরিচয়, যদিও সিপিএম এর দাবি এই দুজনই তৃণমূল কংগ্রেসের কর্মী। এবং এই ঘটনার সূত্রপাত গতকাল রাতে এই যে ব্যক্তিকে মারধর করা হয় মঙ্গলচরণ চক্রবর্তী, তিনি পার্টি অফিস থেকে, গাঙ্গুলি বাগানে যে পার্টি অফিস সেখান থেকে তিনি যখন খাওয়া খেয়ে যান সেই সময় তার উপরে চড়াও হয় তৃণমূল দুষ্কৃতীরা, তেমনটাই অভিযোগ। এবং তাকে কিন্তু বেধড়ক মারধর করা হয়, তার মাথা ফাটিয়ে দেওয়া হয়। তৎক্ষণাৎ খবর পাওয়ার পর সিপিএম কর্মী সমর্থকেরা তাকে উদ্ধার করে তাকে বাঘাযতীন হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। তখন সেই খবর পেয়ে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য তিনিও কিন্তু ঘটনাস্থলে যান এবং সেখানে গিয়ে তিনি অভিযোগ করেন এবং দলের কর্মীরা অভিযোগ করেন তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে। একেবারে হিন্দল, অনেক ধন্যবাদ তোমাকে। একবার শুনে নেব যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য তিনি ঠিক কি অভিযোগ করেছিলেন। রাত্রি 10:30 অ্যাপ্রক্সিমেটলি আমাদের পার্টির প্রবীণ কর্মী মঙ্গলাচরণ চক্রবর্তী, 66 বছর বয়স, 3টে স্টেন্ট আছে বুকে, সে ভদ্রলোক নিজের বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন। কিছু গুন্ডা আসে, সেই গুন্ডারা এসে প্রথমে তাকে বলে সিপিএম এর হয়ে বুথে বসা যাবে না। তিনি বলেন যে আমি কোথায় বসবো সেটা আমার ব্যাপার। বলার সঙ্গে সঙ্গে নেমে এলোপাথাড়ি কিল, চড়, ঘুষি, লাথি, কপালের এতটা ফেটেছে এবং বিভিন্ন জায়গায় চোট আছে। তখন তাকে বাঁচানোর জন্য একজন 72 বছর বয়সী ভদ্রমহিলা এবং একজন 15 বছর বয়সী কিশোরী তারা এগিয়ে আসেন। তাদেরও চোট হয়, তাদের ওপরও চড়াও হয় এই ক্রিমিনালরা। তারপরে তারা বাইকে করে পালিয়ে যায়। 101 নম্বর ওয়ার্ড পাটুলি থানার অন্তর্গত। এই পাটুলি থানার অভ্যন্তরে কয়েকদিন আগে সিপিআইএম কর্মী, ক্যান্সার পেশেন্ট, তাকে মারধর করা হয়েছিল। আমরা অভিযোগ জানিয়েছিলাম। তৃণমূল কর্মীটিকে ধরা তো হয়নি বটেই, বরং সেই সিপিআইএম কর্মীকে থানায় ডেকে ফলস কেস দেওয়া হয়েছে। ফলত এই ঘটনা বাঘাযতীন হসপিটালে, তারপরে আমি এই কর্মী তাকে ভর্তি করতে আসি। দুটি সন্দেহজনক ছেলে আসে এখানে, তাদেরকে আপনাদের উপস্থিতিতে তাদেরকে এই ভিকটিমরা যারা করিনি, আমরা আইন নিজেদের হাতে তুলে নিইনি এবং আমরা পুলিশের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করেছি। সি এবং এটা তো একটা ন্যাচারাল ডিজাস্টার, কিছু ডিজাস্টারে ইম্প্যাক্ট ফেলবেই। কিন্তু আমি এর আফটার ম্যাথটা আলোচনা করার আগে, যেহেতু ট্রপিক্যাল সাইক্লোনটা একটা ভীষণই বড় ডিভাস্টেটিং ওয়েদার ফেনোমেনা, এটা নিয়ে কয়েকটা তথ্য আলোচনা করতে চাই, যেটা হয়তো আমার মনে হয় কয়েকজনের ভালো লাগতে পারে। আপনারা সবাই জানেন যে ইন্ডিয়ান ল্যান্ডমাসের ইস্টে বে অফ বেঙ্গল, ওয়েস্টে অ্যারাবিয়ান সি এবং সাউথে ইন্ডিয়ান ওশান। আমাদের এখানে প্রি মনসুনের মে জুন এবং পোস্ট মনসুনের নভেম্বর ডিসেম্বরে বে অফ বেঙ্গল এবং অ্যারাবিয়ান সির ওপরে ট্রপিক্যাল সাইক্লোন হয়। সামার মনসুন সিজনে কিন্তু নর্মালি ট্রপিক্যাল সাইক্লোন হয় না। তার কারণ
ভার্টিক্যাল শিয়ার, সেই সময় ভার্টিক্যাল শিয়ারটা খুব বেশি থাকে, যার জন্য মনসুন ডিপ্রেশন ট্রপিক্যাল সাইক্লোনে ইন্টেন্সিফাই এখানে করতে একটু পারে। ইন্টারাপ্ট করব, সেটা হচ্ছে এই মুহূর্তে সাইক্লোন সেন্টারটা কোন জায়গায় আছে? সেটা একটু ট্র্যাকটা দেখে বলতে হবে, সেটা আমি এই মুহূর্তে আপনাকে ঠিক জানাতে পারবো না, কেননা আমার কাছে সেই ইনফরমেশন নেই, সেটা আইএমডি আপনাকে ভালো করে আচ্ছা, এবার রেমাল তো ধরুন পাস করে গিয়েছে গত পরশুই, সেই অর্থে যদি আমরা দেখি তাহলে তারপরের প্রভাব আমরা দেখেছি গতকাল বেশ বেলা পর্যন্ত কিন্তু বৃষ্টি হয়েছে, একটা ঝোড়ো আবহাওয়া ছিল, ধীরে ধীরে আজ থেকে আবহাওয়ার উন্নতি বলা হচ্ছে। সেক্ষেত্রে রেমাল মূলত কোন কোন পের সাহায্য নিয়ে ট্রপিক্যাল সাইক্লোনে পরিণত হয়। কিন্তু অ্যারাবিয়ান সির ট্রপিক্যাল সাইক্লোন স্যালিনিটি হাই এবং সি সারফেস টেম্পারেচার কম্পারেটিভ লো হওয়ার জন্য হয়। কিন্তু বক্তব্য হচ্ছে যে এই ট্রপিক্যাল সাইক্লোনের ইন্টেন্সিটি ক্রমাগত বাড়ছে। হ্যাঁ, সেটার কারণ কি? গ্লোবাল ওয়ার্মিং কি তার কারণ হতে পারে? ওয়ান অফ দ্য রিজনস। হ্যাঁ, ক্লাইমেট চেঞ্জের জন্য ক্রমাগত এক্সট্রিম ওয়েদার অর্থাৎ আনইউজুয়াল ওয়েদারের সংখ্যা বেড়ে যাচ্ছে, যার কারণে এখন 2000 আপনি দেখবেন মনসুন সিজনে নর্মালি ট্রপিক্যাল সাইক্লোন হয় না, কিন্তু 2019-এর বায়ু সাইক্লোন এবং 2023-এর বিপর্যয় সাউথ ওয়েস্ট মনসুনের অনসেটের সাথে সাথে হয়েছে। এটা কেন হয়েছে এটা নিয়ে আমরা অনেক গবেষণা করেছি এবং তথ্য প্রকাশ করেছি, তবে এটা এখানে আলোচ্য বিষয় নয়। বক্তব্য হচ্ছে যে অ্যারাবিয়ান সিতে 2001 থেকে 2019 পর্যন্ত আমরা জানতে পেরেছি যে বে অফ বেঙ্গলের ট্রপিক্যাল সাইক্লোনের ফ্রিকোয়েন্সি অ্যারাবিয়ান সি থেকে অনেক বেশি, এটা 4.1 প্রপোর্শনে থাকে। কিন্তু 2022 বলছে অ্যারাবিয়ান সির ট্রপিক্যাল সাইক্লোনের ফ্রিকোয়েন্সি ক্রমাগত বেড়ে যাচ্ছে বে অফ বেঙ্গল থেকে প্রায় 52%। এখন বক্তব্য এটার কারণ কি? ওশান ওয়ার্মিং তো হচ্ছে, তাহলে বে অফ বেঙ্গলের ট্রপিক্যাল সাইক্লোনের সংখ্যা কমছে কেন? এটা দুটো কারণ হতে পারে। একটা কারণ, বে অফ বেঙ্গলের ওয়াটার বডিতে স্যালিনিটি কি সত্যি সত্যি বাড়ছে, নাকি ক্লাইমেট ওয়ার্মিংয়ের জন্য অ্যাটমসফিয়ারিক এয়ার টেম্পারেচার এবং সি সারফেস টেম্পারেচারের যে ডিফারেন্স কিংবা গ্যাপ সেটা কমে আসছে? এটা কিন্তু একটা গবেষণার বিশেষ একেবারেই অবশ্যই একাধিক কারণ কিন্তু রয়েছে, কিন্তু তার পাশাপাশি যে পরিস্থিতি আমরা দেখলাম, যে পরিণতি বলা ভালো, আমরা দেখলাম যে সেই একইভাবে কিন্তু অন্যান্য দুর্যোগের মতো এখানেও নদী বাঁধে ফাটল দেখা দিল, হু হু করে জল ঢুকলো, গ্রাম ভেসে গেল, চাষের জমির মধ্যে জল ঢুকে আতঙ্ক। সেই নদীর পাড় ভাঙা, সেই একই ছবি, জলের তোড়ে ভেসে যাচ্ছে মাটি, ফাটল দেখা দিচ্ছে নদী বাঁধে, কোথাও বাঁধ টপকে হু হু করে গ্রামে ঢুকছে নদীর জল। কিন্তু দশকের পর দশক এই ছবিটা বদলায় না। কোনো একটা ঝড় এলেই প্রশ্ন জাগে, কেন এমন হবে? কেন পাকাপোক্ত শক্ত নদী বাঁধ তৈরি করা যায় না? কিন্তু কোনো আমলেই এর কোনো উত্তর মেলে না।
রেমালের তাণ্ডবে দক্ষিণ 24 পরগনার গোসাবার রাঙাবেলিয়ায় বেশ কিছু জায়গায় ধস নামে, ভেঙে যায় গোমর নদীর বাঁধের অংশ। দুর্যোগের মধ্যেই প্লাস্টিক ও ত্রিপলের সাহায্যে বাঁধ মেরামতির চেষ্টা শুরু করে প্রশাসন। হাত লাগায় সেই হতভাগ্য মানুষগুলো যাদের প্রতি বছর এই কষ্ট সহ্য করতে হয়। রবিবার রাত থেকে দু চোখের পাতা এক করতে পারেনি দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের নারায়ণপুর পঞ্চায়েতের নান্দাভাঙা এলাকার বাসিন্দারা। এখানে প্রায় 400 মিটার নদী বাঁধ ধসে গিয়েছে। প্লাবনের আশঙ্কায় দিশেহারা প্রায় 250টি পরিবার। বাঁধ ভাঙার আশঙ্কা দেখা দেয় সন্দেশখালীর বেরমজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকাতেও। পাশেই ছোট কলাগাছি নদী। গ্রামবাসীরা জানিয়েছেন দুর্বল বাঁধ প্রতিবার ভেঙে যায়। সকাল থেকেই বাঁধ মেরামতির কাজ করে প্রশাসন। দুর্যোগ একটা সময় ঘুচে যাবে, কিন্তু বাঁধ ভাঙার এই সমস্যা কি কোনো দিন বিদায় নেবে? গৌতম মণ্ডল, শান্তনু নস্কর ও সুদীপ্ত আচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। আমি আর্যবাবুর কাছে এই জায়গায় যাব। আর্যবাবু, একটার পর একটা দুর্যোগ এ রাজ্য দেখেছে, মানে আয়লা থেকে শুরু করে ফণী, ইয়াস, একের পর এক দুর্যোগ, এবং এবারও কিন্তু সেই একই রকমের দুর্যোগের ঘনঘটা আমরা দেখলাম। কিন্তু সেই প্রশ্নটা এক জায়গায় রয়ে গেল, নদী বাঁধ কেন পাকা হয় না? বারবারই তো বলা হয় স্থায়ী নদী বাঁধ তৈরি করা হবে, প্রত্যেকবার বাঁধ ভাঙে আর তারপরে কিন্তু বানভাসী হন এই মানুষজন। এটার উত্তর খুব অনেস্টলি আমারও জানা নেই। তো এইখানকার ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট সব জায়গায়, ভারতবর্ষের সব জায়গায়, শুধু পশ্চিমবঙ্গ নয়, আমি মনে করি যে এটা হওয়া উচিত। আজকে আমরা শহর কলকাতায় থেকে যেটুকুনিও একটা একটা কি বলবো নিরাপত্তার অনুভূতি উপলব্ধি করতে পারি, যারা উপকূলবর্তী জায়গায় থাকেন প্রান্তিক মানুষ, তারা কিন্তু ওই উপলব্ধিটা তাদের মধ্যে থাকেই না। তারা বরং দিনের পর দিন এই আতঙ্কেই কাটান। আমরা একটু রাস্তায় কোথায় জল জমে গেল সেটার খবর নিই বাড়ি থেকে কর্মক্ষেত্রে বেরোনোর আগে, কিন্তু তারা ঘরটা থাকবে কিনা সেটা নিয়েই চিন্তা করেন। তো ঘরগুলো কাঁচা বাড়ি, সেগুলো বেশিরভাগ, এবং পাকা বাড়ি হলেও সেগুলোর কোনো অ্যাড্রেস থাকে না। কোনো আমাদের যেমনি একটা পোস্টাল অ্যাড্রেস আছে, সেখানে পোস্টাল অ্যাড্রেস থাকে না। তো তাদেরকে লোকেট করা ফার্স্ট অফ অল যে কোনো ডিজাস্টার যেগুলো রেস্কিউইং এজেন্সিজ হয় তাদের পক্ষে খুব কঠিন হয়ে দাঁড়ায়। তো সেই জন্য আমি একটা উদ্যোগ নিয়েছিলাম বা এখনও নিয়ে রেখেছি, সেটা হচ্ছে গুগল প্লাস কোড বলে একটা টেকনোলজি আছে, যেটা অফলাইনে যে কোনো বেসিক মোবাইল নেটওয়ার্ক ছাড়া এই আমাদের যে জনসাধারণ বা সহনাগরিক তাদের এইটা খুবই সহজ করা। একটা লিঙ্ক আছে, পার্টিকুলার লিঙ্ক আছে, গুগল করলেই পাওয়া যায় প্লাস কোড। সেখানে স্ক্রোল ডাউন করলে ফাইন্ড ইওর কোড বলে একটা অপশন থাকে, এবং সেইখানে আপনি আপনার নিজের যারা বিশেষ করে যারা উপকূলবর্তী এলাকায় থাকেন তাদের সবাইকে বলবো, এবং শহরাঞ্চলে যারা থাকেন তাদেরকেও বলবো এটা ডাউনলোড করে। একেবারে আর্যবাবু, আপনার কথার সঙ্গে আমি 100% একমত যে অবশ্যই ব্যবস্থা তো ডিজাস্টার ম্যানেজমেন্ট নেবে, কিন্তু দুর্যোগের আগাম পূর্বাভাস যখন থাকে এবং তারপরে প্রশাসন যদি সারা বছর ধরে কোনো কাজ না করে, এরপরে যখন ডিজাস্টার ম্যানেজমেন্টকে শেষ বেলায় নামতে হয় এবং একেবারে যুদ্ধকালীন তৎপরতায় মানুষগুলোকে বাঁচাতে হয়, তার জন্য তো প্রশাসনের সহযোগিতা, প্রশাসনের সদিচ্ছারও প্রয়োজন হয়। কথা হচ্ছিল এই মানুষগুলোকে নিয়ে যাদের প্রতিবার একটা করে ঝড় তাদের জীবনকে একেবারে তছনছ করে দিচ্ছে, কোনোভাবে কি তাদের নিরাপত্তা দেওয়া যায় না? আর এ নিয়েই কথা হচ্ছিল যে এই বাঁধ কি তাহলে কংক্রিটের বাঁধ দেওয়া ওই এলাকায়, সুন্দরবন এলাকায় সম্ভব? আমি ঠিক এই জায়গা থেকে গোপীনাথ বাবুর কাছে আসবো। গোপীনাথ বাবু, ম্যানগ্রোভ এলাকা, তাহলে সেক্ষেত্রে যেমনটা শোনা যায় যে কংক্রিটের বাঁধ নাকি দেওয়া যায় না, তো পার্মানেন্ট সাস্টেনেবল কোনো কিছু কি করা সম্ভব হয় না এই মানুষগুলোকে বাঁচানোর জন্য? একদম সাস্টেনেবল সলিউশন নিশ্চয়ই করা যায়। আমি তার আগে একটু দুটো কথা বলে নিই। এই প্রোগ্রামটার নাম তো আনন্দ সকাল, সেটা আনন্দে হোক, সেটা যেন কোনো তর্ক বিতর্ক না হয়। অবশ্যই ক্রস করবে একজনের মতকে অন্যজন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, কিন্তু বাংলাটা শান্ত হোক, এটা হচ্ছে আমার অনুরোধ। এবার আমি আসছি সুন্দরবনের যে নদীবাঁধ আছে 3520 কিলোমিটার, সেই নদীবাঁধগুলো একদমই নন ইঞ্জিনিয়ার্ড, মানে কোনো ইঞ্জিনিয়ারিং ডিজাইন নেই, কিন্তু লোকাল লোকেরা করেছে। এবং গতকাল বা গত পরশুও দেখা গেছে যে বিভিন্ন অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে যে পঞ্চায়েত থেকে বলা হচ্ছে যে তোমরা ঝুড়ি কোদাল নিয়ে এসো, তোমাদের সেই ছবিও দেখতে লোকাল লোকেরা কাজ করছে।
তা আমি বলছি মানে সরকার করলেই যে সব ঠিক হয়ে যাবে এমনটা নয়, মানে সরকার করলে সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন হবে। আমি বলছি এখানে সায়েন্টিফিক ডিসিশনটা ভীষণভাবে জরুরি। এবং মানে সুন্দরবনের ক্ষেত্রে যেহেতু টাইডাল ফ্রন্ট এমব্যাঙ্কমেন্ট, তারপরে টাইড ওঠানামা করে এবং মনসুনের সময় আরও বেশি করে, আর সাইক্লোন হলে তো স্টর্ম সার্জটা আরও বেশি হয়ে যায়, মানে স্পিল ওভার করে যায়। এখানে জলটা মানে জলের মলিকুলগুলো এমব্যাঙ্কমেন্টের বডির ভেতর ঢুকে যায়, সেখান থেকে যখন জলটা নেমে আসে তখন মানে ভেতরের জলটা বেরোতে পারে না, সেটা পোর ওয়াটার প্রেশার ডেভেলপ করে। মানে উনি যেহেতু সিভিল ইঞ্জিনিয়ার, উনিও বুঝতে পারবেন। আপনি বলছেন তাহলে সাস্টেনেবল বাঁধ দেওয়া সম্ভব। এবং সেখানে ওই যে পোর ওয়াটার প্রেশারের গল্পটা কেন বললাম, ওই পোর ওয়াটার প্রেশারটা রিলিজ করার একটা পদ্ধতি বার করা হয়েছে। মানে এটা মানে সর্বজনবিদিত, মানে যারা সয়েল মেকানিক্স নিয়ে পড়াশোনা করেছে বা কাজ করে তারা জানে। এবং সেই ওয়াটার প্রেশারটা রিলিজ করে যদি আমি আবার ওই জলটাকে বা ওয়াটার মলিকুলগুলোকে আবার সকল ক্রিককে ফিরিয়ে দিই, তাহলে কিন্তু এটা সম্ভব। অন দি আদার হ্যান্ড আরেকটা কথা বলবো, এই যে হাই টাইডের সময় জলটা যে পরিমাণ জল ঢোকে, লো টাইডের সময় সেই পরিমাণ জল বেরোয় না, এটার জন্য কিন্তু এবং আমি একাডেমিক্যালি কাজ করে তার সমাধান আমি পেয়েছি, বাট ইট হ্যাজ টু বি ইমপ্লিমেন্টেড বাই দ্য অথরিটি। অর্থাৎ সেখানেও কিন্তু একেবারে শেষে ওই কথাটাই রইল যে প্রশাসনের সদিচ্ছার কিন্তু অত্যন্ত প্রয়োজন এবং প্রশাসনকে এগিয়ে আসতে হবে, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। আলোচনার সময় শেষ, সকলকে ধন্যবাদ।